প্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাসে আমরা কিছু মাল্টিপল বিষয় নিয়ে আলোচনা করব। সহজ স্টাডিতে এটা তোমাদের ক্লাস নাম্বার 18, যেখানে আমরা বাংলা ক্লাস নিয়ে আলোচনা করছি প্রত্যেক দিন। তো আজকের ক্লাসটা পার্টিকুলার একটা বিষয়ের উপর নয়, বিভিন্ন বিষয়ের উপর আলোচনা, ঠিক আছে? যার মধ্যে প্রথম যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা আমরা তোমরা যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ করা হচ্ছে যখন দেখতেই পাচ্ছ যে প্রিভিয়াস ইয়ারে পদ পরিবর্তন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, ঠিক আছে? তো সেই পদ পরিবর্তনগুলো এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা একটু আলোচনা করব। দেখো, এই পোর্শনটা যেহেতু একটা ভোক্যাবস পোর্শন, তো এখানে কি হয়, ভোক্যাবস পোর্শনে এগুলো তো আমাদের মোটামুটি কোনটা বিশেষ্য আর কোনটা বিশেষণ। গতকাল আমরা বিশেষণ পদ নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা দেখেছি যে বিশেষ্য পদের যখন দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যাকে বোঝানো হয় তাকে আমরা বলছি বিশেষণ। আর বিশেষ্য মানে যখন কোনো কিছু অর্থাৎ কোনো জাতি, কোনো ব্যক্তি, কোনো বস্তু ইত্যাদির নাম বোঝানো হয়। তাহলে ব্যক্তি, বস্তু, জাতি সব নির্বিশেষে সকলের কি বোঝায় না নাম বোঝায়। সেটা কি হবে, নাম বোঝালে সেটা হলো বিশেষ্য পদ। আর বিশেষণ হচ্ছে বিশেষ্যর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা। বিশেষ্যর দোষ, গুণ, অবস্থা, ঠিক আছে? তো এগুলো হচ্ছে পরিমাণ, সংখ্যা। এটা আমি তোমাদের গতকালই করিয়ে দিয়েছিলাম। তো এই যে নাম বোঝাচ্ছে, দেখো অন্তর মানে আমাদের হৃদয়ের কথা বলছে, তাই তো? নাম বোঝাচ্ছে অন্তর থেকে, তার জন্য এই বিশেষ্য পদ থেকে যে পদ পরিবর্তন হবে সেটা হচ্ছে আন্তরিক। অন্তর থেকে হলো আন্তরিক, ঠিক আছে? অর্থনীতি থেকে অর্থনৈতিক। অন্তর থেকে আন্তরিক, তুমি বিষয়টার প্রতি আন্তরিক, কেমন আন্তরিক দেখো, সেই জন্য এটা হয়েছে বিশেষণ। অনুভব থেকে অনুভূত, এটা তোমার মনে অনুভূত হচ্ছে, ঠিক আছে? অধ্যাত্ম থেকে আধ্যাত্মিক, তুমি একজন কিরকম মানুষ, আধ্যাত্মিক প্রকৃতির মানুষ, কেমন মানুষ, এই যে তোমার সম্পর্কে বলছে, তাই জন্য এটা হয়েছে আধ্যাত্মিক। নেক্সট হচ্ছে অনুগ্রহ। অনুগ্রহ মিন্স তুমি কারোর অনুগ্রহ পাচ্ছ, যেটা সেটা হচ্ছে অনুগৃহীত। কোনো মানুষের সম্পর্কে বলছে সে অনুগৃহীত, ঠিক আছে? তো এই যে বিষয়গুলো, তো বিশেষ্য থেকে বিশেষণ, আমরা বিশেষ্য পদটাকে আলাদা করে আলোচনা করব, ঠিক আছে? কোনো একটা ক্লাসে আমরা আলোচনা করব। নেক্সট, আক্রমণ। তুমি কোনো কিছুকে আক্রমণ করেছো, তার ফলে তুমি কি হচ্ছ, সেখান থেকে পদ পরিবর্তন করলে আক্রান্ত, তুমি আক্রান্ত হচ্ছ, এটা হচ্ছে বিশেষণ। নেক্সট হচ্ছে আলস্য। আলস্য, ঠিক আছে? আলস্য থেকে অলস। সে কেমন না, সে হচ্ছে অলস, তার প্রকৃতি সম্পর্কে বলা হচ্ছে। দেখো, এটা কিন্তু অলস থেকে আলস্য হয় না, আলস্যটা কিন্তু বিশেষ্য পদ হচ্ছে, কারণ ঠিক আছে, এটা হলো বিশেষ্য। আমরা যখন বিশেষ্য পদের বিভিন্ন ভাগগুলো পড়বো, যেখানে আমরা কিন্তু এই বিষয়টা সম্পর্কে জানতে পারবো, ঠিক আছে? সে কেমন, তার মধ্যে একটা আলস্য আছে, ঠিক আছে? এই যে ভাবটা, তো সেটাকে আমরা বলছি বিশেষ্য। আর অলস হচ্ছে ব্যক্তিটি অলস, তার সম্পর্কে বলা হয়েছে, তাই জন্য এটা হচ্ছে তোমার বিশেষণ। আহার থেকে আহার্য, আঘাত থেকে আহত, সে আহত হয়েছে। আদেশ থেকে আদিষ্ট, এই যে শব্দগুলো, এগুলো কিন্তু তোমাদেরকে বুঝে তারপর মুখস্থ করে ফেলতে হবে। আমি লিস্টগুলো দিচ্ছি অবশ্যই। আচ্ছা, তাহলে এগুলো গেল পদ পরিবর্তন। এবার দেখো, আমরা এর আগেও বাগধারা বেশ কিছু আলোচনা করেছি, এবারে আমরা নতুন কিছু বাগধারা চেষ্টা করছি আলোচনা করতে। যার মধ্যে হলো, দেখো, বাগধারা কানা করি, মানে তোমার কাছে কানা করিও মানে একটুও নেই, কিছুই নেই, ঠিক আছে? একটুও নেই, কানা করি মানে একটুও। তাহলে তো বলছে যে তোমার কাছে মানে একদম সামান্যতম জিনিসটুকুও নেই, ঠিক আছে? সামান্যতম জিনিস
তাহলে সেটাও নেই। কানাকড়ি। দা কুমড়ো মানে শত্রু ভাব। দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক একেবারে দা কুমড়ো, মানে দুজনের মধ্যে অহিনকুল সম্পর্ক যেটা ছিল সেইটা একেবারে, মানে দুজনের মধ্যে অহিনকুল মানে একেবারে মারামারি হয়েছে, এখানে শত্রুতার ভাব বোঝায় দুজনের মধ্যে সম্পর্ক। পোয়া বারো মানে হচ্ছে ভালো সুযোগ। বাহ, তোমার তো এখন পোয়া বারো, তাই না? চতুর্দিকে তোমার কি হচ্ছে, আহ তোমার তোমার ডাক পড়ছে, ঠিক আছে? কোনো একজন কেউ কাজে একটা খুব ভালো সুযোগ পাচ্ছে, সবাই তার প্রশংসা করছে, সেটা হচ্ছে পোয়া বারো। ঠিক আছে, সকলে যখন কাজের প্রশংসা করে, সকলে কাজের প্রশংসা করে, বা ধরো কোনো কাজের সুযোগ যদি সবসময় বৃদ্ধি পায়, তাহলে সেটাকে আমরা বলবো পোয়া বারো। এবার হলো সাপে বর। তার তো একেবারে সাপে বর হয়েছে, ক্ষতির পরিবর্তে লাভ। ওকে, সাপে বর মানে ধরো কারোর, কোনো একজন ধরো ক্রিকেটার, ঠিক আছে, তো সে হঠাৎ করে কোনোভাবে চোট পেয়েছে, তার বদলে অন্য একজন ক্রিকেটার সেই জায়গায় চান্স পেয়ে গেছে, তাহলে তার ক্ষেত্রে এটা হচ্ছে সে তার একেবারে সাপে বর হয়েছে, যে তার সামনে সুযোগ এসে যাওয়া। তাহলে সুযোগ, সুযোগ পাওয়া, এটা হলো সাপে বর, এই বাগধারাগুলো। নেক্সট, আচ্ছা, ম্যাথসের অনলাইন যে ব্যাচ অলরেডি তোমাদের শুরু হয়ে গেছে। তোমরা যারা ম্যাথসের ক্লাস করতে চাইছো 3 মান্থসের এই কোর্সে অনলি ₹699 দিয়ে একদম বেসিক লেভেল থেকে ম্যাথস করা শুরু করে দাও। ম্যাথস করবার জন্য তোমাদেরকে জাস্ট একটা নাম্বারে কল করতে হবে, জসিম স্যারের নাম্বার 8348817027। এই নাম্বারে তোমাদেরকে কল করতে হবে। ওকে, নেক্সট, সুখের পায়রা। কেউ ভীষণ সুখী ব্যক্তি, ঠিক আছে, সে সব সময় কি করে, ধরো সব সময় যে খুব সুখে, ধরো সে হাঁটতে পারে না কোনোভাবে, টোটো বা রিক্সা করে প্রত্যেক দিন চলাচল করে, ঠিক আছে, এই ধরনের ব্যক্তি, বা যারা ধরো এই গরমেও আমরা তো দেখছি অনেক মানুষ ধরো সারাক্ষণই যারা এসিতে আছে, সুখী ব্যক্তি যে সমস্ত ব্যক্তিরা, সে হচ্ছে, বা যার ধরো প্রচুর অর্থ আছে, সে সবসময় বিলাসিতার মধ্যে থাকে। এক কথায় আমরা বলতে পারি কি, বিলাসিতার মধ্যে থাকা, সে হলো সুখী ব্যক্তি। নেক্সট, হাতের পাঁচ, শেষ সম্বল। বিধবার একমাত্র সন্তানই হচ্ছে তার হাতের পাঁচ, মানে শেষ অবলম্বন, বা আমরা এটা বলতে পারি ছেলের বদলে এই জমিটুকু বা এই গয়নাটুকু বিধবার শেষ অবলম্বন বা শেষ সম্বল বা হাতের পাঁচ। হাতে পাওয়া মানে আয়ত্তের মধ্যে, চোরটাকে এবার হাতের আয়ত্তে পেয়েছি, এই যে বিষয়টা, চোরটাকে এবার হাতের নাগালে পাওয়া, বা চোরটাকে, যেটাকে আমরা বলছি হাতে আয়ত্তের মধ্যে বা হাতের নাগালে পাওয়া। তাহলে এগুলো হলো। নেক্সট দেখো, নেক্সট বাগধারাটা হলো অগ্নিশর্মা, অতি ক্রুদ্ধ। সে একেবারে রাগে অগ্নিশর্মা হয়ে গেল, ঠিক আছে, অতি ক্রুদ্ধ, প্রচন্ড রেগে যাওয়া। এক কথায় এটাকে আমরা বলতে পারি যে প্রচন্ড রেগে যায়। এই যে মিনিং গুলো আছে, মিনিং গুলো যাতে তোমাদের মনে থাকে, বাগধারার তো মেন বিষয় হচ্ছে মিনিং গুলো, তো এই মিনিং গুলো যাতে তোমাদের মনে থাকে সেটার জন্যই আমি এটাকে সহজভাবে পড়িয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে, সহজভাবে লিখে দিচ্ছি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে অর্থগুলো সহজভাবে করে দিচ্ছি যাতে মনে থাকে। নেক্সট হচ্ছে আঙুল ফুলে কলা গাছ, ছোট থেকে হঠাৎ বড়। আঙুল ফুলে কলা গাছ মানে এখানে ছোট থেকে হঠাৎ বড়, কি বলতে চেয়েছে বলো তো? ধরো কেউ একটা ছোট কোনো কাজ করছিল, দেখা গেল সে হঠাৎ করেই তার প্রচুর প্রতিপত্তি, বা হঠাৎ করেই তার খুব নামযশ হয়েছে, বা হঠাৎ করে তার হাতে অর্থ এসেছে, যার ফলে সে ধরো একটা বাড়ি করছে বা কোনো বিলাসিতার কোনো উপকরণ কিনছে, যার থেকে বোঝা যাচ্ছে যে ছোট থেকে সে হঠাৎ বড়, আঙুল ফুলে একেবারে কলা গাছ হয়ে গেছে, এটাকে বলা হয়। উড়ো কথা মানে ভিত্তিহীন কথা। আমরা প্রায় সময় দেখি যে এয়ারপোর্টে আগুন লেগেছে, বা কোনো স্কুলে আগুন লেগেছে, বা কোনো ধরো স্কুলে হুমকি ফোন এলো, এই যে বিষয়গুলো যেগুলো ভিত্তিহীন, ঠিক আছে,
তো এই যে মিথ্যে বিষয়গুলো আসে, তাহলে উড়ো কথা মানে ভিত্তিহীন কথা, বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, যে বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই, সেটা হলো উড়ো কথা। নেক্সট, কেঁচো খুঁড়তে কেউটে, অ্যাকচুয়ালি কেঁচো খুঁড়তে সাপ মানে হালকা থেকে গুরুত্বপূর্ণ। কেঁচো খুঁড়তে কেউটে শব্দটা হয় সাপ, অথবা এখানে হয় কেউটে। অনেক জায়গায় আমরা সাপ থাকতে পারে, পার্টিকুলার কোনো একটা নাম, সাপের নামও ইউজ করা হতে পারে। তো কেঁচো খুঁড়তে কেউটে মানে হচ্ছে যে বিষয়টা হালকা ছিল। এই যে আজকে ধরো সব থেকে এসএসসির এই যে মামলাটা, খুব কেউ জানতোই না বা বুঝতেই পারেনি যে এতজনের চাকরি চলে যাবে, বিষয়টা হালকা হয়তো ছিল, কিন্তু ধীরে ধীরে কি হলো, শেষ পর্যন্ত এতজনের চাকরি চলে গেল, গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। নেক্সট হলো দক্ষ যোগ্য, যেটা হচ্ছে বিশৃঙ্খলা, চতুর্দিকে একেবারে দক্ষ যোগ্য বেঁধে গেছে এই বিষয়টাকে নিয়ে, মানে বিশৃঙ্খলা বেঁধেছে, তাহলে সেটাকে আমরা বলবো দক্ষ যোগ্য, ব্যাপক গন্ডগোল হওয়া। ঠিক আছে, আচ্ছা, এর পরের যে টপিকটা আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্রিয়ার কাল। মনে করে দেখো, আগের দিনকে আমি ক্রিয়ার কাল করাচ্ছিলাম তোমাদেরকে, একটা প্রশ্নে ছিল, একটা এমসিকিউ প্রশ্ন, একটা এমসিকিউ প্রশ্নে ছিল ক্রিয়ার কাল। ঠিক আছে, তো সেই ক্রিয়ার কালের বর্তমান কালটা আজকে আমরা আলোচনা করব। সেই ক্রিয়ার কালের বর্তমান কালটা আজকে আমরা আলোচনা করব। কিভাবে? বর্তমান কাল মানে ক্রিয়ার কাল বলতে কি বোঝায়, আগে এইটুকু বুঝে নিই আমরা। ক্রিয়ার কাল বলতে বোঝায় যে কাজটা কোন সময়ে সংগঠিত হচ্ছে। তাহলে এই যে ক্রিয়ার কাল শব্দটা দেওয়া হয়েছে, এই ক্রিয়ার কাল কথার অর্থ হলো কাজটি কোন সময় সংগঠিত হচ্ছে। তো এবার বিষয়টা হলো, আমরা জানি যে কাজ অতীতকালে হয়, আর বর্তমান কালে হয়, আর ভবিষ্যৎকালে হয়, তাই তো মূল বিষয়টা। তিনটে কালে এটাকে ভাগ করা যায় কাজকে। অতীত মানে অতীতে কোনো একটা কাজ হয়েছে, পাস্ট, আগে হয়ে গেছে। বর্তমান মানে এখন হচ্ছে, এখন সময়টা চলছে, এখন যে কাজটা আমরা করছি, এখন এই যে তোমাদেরকে পড়াচ্ছি এইটা। আরেকটা হলো ভবিষ্যৎ, ভবিষ্যতে যেটা হবে, যেটা এখনো হয়নি, পরে হবে, এখনো হয়নি কাজটা, পরে হতে চলেছে, তাকে আমরা ভবিষ্যৎকাল বলি। এই যে পুরো বিষয়টা আছে, যার মধ্যে আজকে আমরা বর্তমান কালটাকে নিয়ে আলোচনা করব। বর্তমান কাল মানে এখন যে সময়টা চলছে, এখন আমরা যে কাজটা করছি, এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, সেটা এখন চলছে, এই এখনকার সময় নিয়ে আমরা আলোচনা করছি। ব্যাস, দেখো এবার, তাহলে বর্তমান কাল অর্থ হলো যে ক্রিয়াটা এখন সম্পাদিত হচ্ছে, এখন ঘটছে, এখন চলছে, সেটা হচ্ছে বর্তমান কাল। ওকে, এবার বর্তমান কালের বেশ কিছু শ্রেণী বিভাগ রয়েছে। আগের দিন আমরা নিত্য, বৃত্ত, অতীত এই বিষয়ে বোধহয় প্রবাবলি আলোচনা করছিলাম, প্রবাবলি। ঠিক আছে, আমরা এগুলো অতীতকালে আবার আলোচনা করব, আমার এখন এই মুহূর্তে অতটা মনে পড়ছে না তোমাদের কি প্রশ্নটা দিয়েছিলাম। তো মূল বিষয়টা হচ্ছে যে আজকে আমরা বর্তমান কাল নিয়ে আলোচনা করব। ঠিক আছে, বর্তমান কাল নিয়ে আলোচনা করছি। তো বর্তমান কালের প্রথম যে শ্রেণী বিভাগ, যেটা হলো সামান্য বা নিত্য বর্তমান। অর্থাৎ নিত্য বর্তমান বলতে যেটা বোঝায় যে যে কাজটা সাধারণত ঘটে, এক কথায় আমি এটাকে বলবো যেটা চিরকাল ঘটে, যেটা হচ্ছে তোমার এক কথায় আমরা যেটাকে, যে কাজটাকে বলে থাকি অলওয়েজ, যে যেটা চিরকালীন সত্য। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, চিরকালীন সত্য। সততা একটা মহৎ গুণ, সততা একটা মহৎ গুণ, এটা আমরা সকলে জানি, যেটা সব সময় সত্যি, এটা কোনোদিন মিথ্যে হবে না। সূর্য সারা জীবন পূর্ব দিকেই উঠবে, এটা কোনোদিন মিথ্যে হবে না। সূর্য পশ্চিম দিকে অস্ত যাবে, এটা কখনো মিথ্যে হবে না। আচ্ছা, তারপর ধরো আরেকটা বলছি, সাপোজ
যে সাপোজ ধরো বললাম যে কি বলবো, পৃথিবী পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তাহলে পৃথিবী সূর্যের চারদিকেই ঘোরে, সূর্য কখনো পৃথিবীর চারদিকে ঘোরে না। তাহলে অ্যাকর্ডিং টু সায়েন্স পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে চিরকালীন সত্য, এগুলো কখনো চেঞ্জ হয়ে যাবে না। এই চিরকালীন সত্য বা যেটা সারা জীবন যে বিষয়টা তোমার কি বলে, যেটাকে আমরা বলে থাকি ইটারনাল ট্রুথ, ঠিক আছে, তো সেই বিষয়টা হলো সামান্য বা নিত্য বর্তমান, সামান্য বা নিত্য বর্তমান, ঠিক আছে, যেটা এখন ঘটছে। অথবা ধরো যেটা আমি বলছি যেটা চিরকালীন সত্য, এই যে ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, এই যে লাইনটা, এটা কি বলতো, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কবিতা, কবিতাটার নাম হলো ওরা কাজ করে, ঠিক আছে। এই যে ওরা কাজ করে কবিতাটি, এই ওরা কাজ করে, ওরা চিরকাল টানে দাঁড়, যারা মাঝি তারা সারা জীবন দাঁড় টেনে থাকে, ওরা ধরে থাকে হাল। এখানে বিভিন্ন সমাজে শ্রমজীবী মানুষদের কথা বলা হয়েছে, যারা জমিতে ফসল ফলায়, যারা মাঝিরা দাঁড় টেনে থাকে, তো এদের কথা বলা হয়েছে এক কথায়। তো এরা সারা জীবন এদের কাজটা, এরা সারা জীবন শ্রমজীবী, এদের জন্যই আজকে আমরা বেঁচে আছি, ঠিক আছে, এরা কাজটা করছে বলি। তো এই শ্রমজীবী মানুষের কথাই এই কবিতায় তুলে ধরা হয়েছে, যেটা ইটারনাল ট্রুথ, সারা জীবন একই থাকবে, ওরা কাজ করে। এই যে শাখে শাখে পাখি ডাকে, গাছে গাছেই পাখি ডাকবে, পাখি অন্য কোথাও ডাকবে না। তো এটা হচ্ছে ইটারনাল ট্রুথ, চিরকালীন সত্য। এটা হলো সামান্য বা নিত্য বর্তমান। তাহলে এই ধরনের সেন্টেন্স থাকলে আমরা সেটাকে লিখবো সামান্য বা নিত্য বর্তমান, ঠিক আছে, যেমন গরু ঘাস খায়, ঠিক আছে, এইগুলো। এবার নেক্সট নেক্সট যে ভাগটা পড়বো ভালো করে বুঝবে, ঐতিহাসিক বর্তমান। বিষয়টা কিন্তু ইতিহাস রিলেটেড, এখানে আগেই বলে দিয়েছে দেখো ঐতিহাসিক। তো ঐতিহাসিক ইতিহাস রিলেটেড যখন বিষয়, তখন তোমরা বলবে আরে এটা তো অতীতে ঘটনা, এটা বর্তমান কেন হচ্ছে, এটা তো ইতিহাস, ইতিহাস মানে যেটা অতীতে ঘটে গেছে সেই ঘটনাটাকে আমরা পড়ছি, তাহলে এটা বর্তমানে কেন আমরা পড়বো, বর্তমান কালের সঙ্গে এটার কি সম্পর্ক? ইয়েস, এখানে সম্পর্ক আছে। সম্পর্কটা কেমন? আমরা জানি যে অতীতের এমন অনেক ঘটনা আছে যা আজও প্রাসঙ্গিক, যেটা অতীতে ঘটতে পারে কিন্তু ঘটনাটা সারা জীবন ধরে প্রাসঙ্গিক থাকবে, সারা জীবন ধরে ঘটনাটা বর্তমান কালেই অবস্থান করবে। কিভাবে? রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান। কথাটা দেখো, আমি বারবার বলছি, রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পান, পেয়েছিলেন আমি বলছি না, কিন্তু পেয়েছিলেন বললে এটা কিন্তু অতীত কাল হতো, যে রবীন্দ্রনাথ ঠাকুর অতীতে পেয়েছিলেন, আজ আর তার কোনো গুরুত্ব নেই। এই বিষয়টা যখনই হতো তখন কিন্তু তাহলে গুরুত্ব থাকতো না, কিন্তু নোবেল পুরস্কার পান। 1971-এ বাংলাদেশ স্বাধীন হয়, স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। তাহলে এই বিষয়টা বাংলাদেশের স্বাধীনতার যে মুক্তিযুদ্ধ, যা আজও কিন্তু পৃথিবীর ইতিহাসে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ঘটনা। তাহলে এই ধরনের ঘটনাগুলো যেগুলো ইতিহাসে হতে পারে, যেগুলো অতীতে হয়েছে কিন্তু আজও সমানভাবে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, আজও সমানভাবে গুরুত্বপূর্ণ, তাই জন্য এই ঘটনাটাকে আমরা বলি ঐতিহাসিক বর্তমান। এই ঘটনাটাকে আমরা কি বলবো? ঐতিহাসিক বর্তমান। এবার নেক্সট নেক্সট হচ্ছে ঘটমান বর্তমান। ঘটমান বর্তমানটা কি? ধরো আমি এখন কোনো একটা কাজ করছি, কাজটা এখনো চলছে, আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমার পড়ানোটা কিন্তু এখনো শেষ হয়নি। তোমাদের মধ্যে ধরো কেউ পড়ানোটা শুনছো বা খেলা দেখছো, সাপোজ আইপিএল দেখছো, তাহলে তুমি এখন কিন্তু দেখছো, আমরা জানি যে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা হলে আইপিএল হয়, এখনই দেখছো, দেখাটা কিন্তু তোমার শেষ হয়ে যায়নি। তাহলে এই যে দেখিতেছি, তেছি তেছো, তেছি তেছো, এই যখন এই বিভক্তিগুলো ক্রিয়ার সঙ্গে যখন যুক্ত হয় তখন তাকে আমরা বলবো ঘটমান অতীতকাল। তাহলে কি হলো বিষয়টা? ঘটমান অতীতে কি হবে না তেছি তেছো এইগুলো, তেছেন, যখন এই বিভক্তিগুলো ক্রিয়ার সঙ্গে যুক্ত হবে সেটাকে দেখো এই যে ফুলিতেছে, দেখো ভুলিতেছে, অনেক সময় তোমাদেরকে কনফিউজ করার জন্য কিন্তু এগুলো দেওয়া হবে না, পরীক্ষায় দেওয়া হবে না। যেমন ধরো আমি বললাম
তিনি এখন গোলাপ গাছে কলম বাঁধছেন। তিনি এখন গোলাপ গাছে কলম বাঁধছেন, এখানে তুই বাঁধিতেছেন কথাটা বলে দেয়নি, কিন্তু বাঁধছেন বলেছে। অর্থাৎ তিনি এখন কাজটা করছেন, যে ক্রিয়াটি এখন সংগঠিত হচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে, এখনো শেষ হয়ে যায়নি, চলছে কাজটা, সেটাকে আমরা বলে থাকি ঘটমান বর্তমান। ওকে, তিনি এখন, এটা কিন্তু বুঝতে হবে এগুলো নিয়মগুলো, তিনি এখন গোলাপ গাছে কলম কলম বাঁধছেন। হলো? তাহলে তিনি এখন গোলাপ গাছে কলম বাঁধছেন, এটা হচ্ছে ঘটমান বর্তমান। কেমন? নেক্সট হচ্ছে পুরাঘটিত বর্তমান। পুরাঘটিত বর্তমানটা কি? পুরাঘটিত বর্তমান হলো কাজটা সবেমাত্র শেষ হয়েছে, কাজটা সবেমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনো বর্তমান। কাজটা শেষ হয়েছে সবেমাত্র, ধরো সকালে বৃষ্টি হয়েছে, এখনো আমরা দেখছি যে রাস্তায় জল জমে আছে, তাহলে ওটা হচ্ছে তার ফলটা এখনো বর্তমান, তাই দেখে আমরা বুঝতে পারছি যে কাজটা হচ্ছে পুরাঘটিত বর্তমান। কাজটা সবেমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে। কাজটা শেষ হলেও ফল বর্তমান। আচ্ছা, এখানে যুদ্ধ আসিয়াছে হবে, ঠিক আছে, এই সেন্টেন্সটা যুদ্ধ আসিয়াছে, এটা বোঝালে তবেই বিষয়টা সেন্টেন্সটা দাঁড়াবে পুরাঘটিত বর্তমানের ক্ষেত্রে। যেমন ধরো আমি বলছি সকালে বেশ বৃষ্টি হইয়াছে, সকালে বেশ বৃষ্টি হইয়াছে। এই যে হইয়াছে হইয়াছে এগুলো বোঝালে তখন কিন্তু এটা কি হবে, এটা হবে পুরাঘটিত বর্তমান। সকালে বৃষ্টি হয়েছে, তার ফল এখনো বর্তমান। আর একটা বলছি, শরৎচন্দ্র পথের দাবি লিখেছেন, শরৎচন্দ্র পথের দাবি লিখেছেন, এটা কিন্তু অতীতকাল নয়, অতীতকালে ঘটনাটা হয়েছে কিন্তু আজকেও আমরা সমানভাবে এটা প্রাসঙ্গিক, আমরা এখনো পড়ি শরৎচন্দ্র পথের দাবি। ঠিক আছে, শরৎচন্দ্র পথের দাবি উপন্যাসটি লিখেছেন। ওকে, তাহলে অতীতে তিনি কাজটা সম্পূর্ণ করেছেন কিন্তু তার ফল এখনো বর্তমান। তাহলে অতীতে কোনো একটা কাজ সম্পূর্ণ হয়েছে যার ফল এখনো বর্তমান, তাকে আমরা বলছি পুরাঘটিত বর্তমান। ওকে, এই হলো তোমাদের আজকের যে পুরো আলোচনাটা। নেক্সট দিন অবশ্যই আমরা কিছু প্র্যাকটিস করব, ঠিক আছে, কালকে আমরা বেশ কিছু প্র্যাকটিস সেটে প্র্যাকটিস করব, আমরা অনেকটা একটু একটু করতে এগোচ্ছি। আচ্ছা, হোমওয়ার্ক তোমাদের এটা ছিল, তোমরা এখনো পর্যন্ত আমি যতটুকু দেখেছি যে কেউ এখনো আনসার করোনি, তো তোমরা আনসার করো, তারপরে আমি এটা একটু চিন্তা ভাবনা করো, তারপরে আমি উত্তরটা তো ডেফিনেটলি বলেই দেবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থাকো, সকলকে অনেক থ্যাংক ইউ। আর ক্লাস ভালো লাগলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কাইন্ডলি। আজ এই পর্যন্ত, বাই।